ইরফানকে গাড়ি থেকে নামতে চারদিকের মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। আজকে পুরাই কিলার লুক নিয়ে এসেছে। হলুদের পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে। হাতে ব্র্যান্ডের ঘড়ি, শু আর কালো সানগ্লাস অসাধারণ লাগছে। মেয়েরা যদি পারত হুমড়ি খেয়ে পড়তো, কিন্তু এমন যদি কেউ করে তার লাশ পড়বে। চারপাশে প্রেসের লোকের বডিগার্ডটা তাকে আটকে রেখেছে। অ্যাটিটিউডের সাথে গটাগট পা চালিয়ে সেন্টারের ভিতর ঢুকে পড়ে ইরফান। তার পিছন পিছন তার বডিগার্ডরা কিছু মেয়ে এসে ফুলের তোড়া দিতে নিলে ইরফান ইগনোর করে চলে যায়। তার বিরক্ত আর রাগ দুটোই হচ্ছে। এমন অকেশন একদম পছন্দ না। আর এসব মেয়েদের তো নয়। গটাগট গিয়ে নিজের জায়গায় বসে পড়ে আর সাথে হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে খেতে থাকে। আরে লাবিহা, কি হয়েছে? এমন করে টেনে কেন আনলি? দেখ না আয়ানা, আমার জামার চেনটা খুলে গেছে, লাগিয়ে দে না। ও এই ব্যাপার, ঘুর, আমি লাগিয়ে দিচ্ছি। ধন্যবাদ ইয়ার। এই নে, এবার ঠিক আছে, চল আমাদের দিক খুঁজবে। চল। এই আয়ানা শোন, সিমি সাফিয়ার ফ্রেন্ড। জি আপু। সামনের দিকে তাকিয়ে, ওই দিকে চলো, আমরা সব মেয়েরা অনেক মজা করছি, তুতুলরা ওখানে আছে। আচ্ছা আপু বলে আয়ানা আর লাবিহা সিমি মিলে করিডোরের কাছে গেল। এখানে সব মেয়েরা আড্ডা দিচ্ছে। আয়ানা আসতেই তুতুল বলে উঠল, এই নাও শুরু করো। আয়ানা চলে এসেছে, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সাফিয়ার সাথে আমাদের শেষ আড্ডা। আমার একটা গেমস খেলবো। এখন গেমস দি সবাই কি বলবে? আর সাফিয়া দি শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে, আমরা এখন গেমস খেলবো? চিলায়ু, কিছু হবে না, আমি নিতে আসলে চলে যাব। আর এখানে কেউ আসবে না, সো গেম স্টার্ট গাইস। স্যার আপনার কল এসেছে, খুবই জরুরি। গার্ডস হাতের মোবাইলটা নিয়ে উঠে দাঁড়াল ইরফান। কানে দিয়ে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার পিছন পিছন দুজন গার্ড। এই ন্যায়ু, এবার তোর পালা। তোকে একটা ট্রুথ আর একটা ডেয়ার দিতে হবে। প্রথমে ট্রুথকে প্রশ্ন করবে। আমি করব। ঈশা বলে উঠে, কখনো প্রেম করেছ আয়ানা? না আপু। সবাই একসাথে কেন? একটা প্রশ্ন করা নিয়ম ছিল। চালাক মেয়ে, ওকে ডিয়ার কি দেওয়া যায়? ঈশা, লাবিহা আর সীমা মিলে ঠিক করলো। তারপর ওকে তোমার ডিয়ার তৈরি। চলো। কোথায়? আরে আসো, তোমাকে প্রেমে পড়ার ব্যবস্থা করছি। কি আয়ানা? জি। ওকে গাইস, আমরা চারজন আসছি। আয়ানা ডেয়ার পূরণ করে বলে চলে যায়। আর কতক্ষণ আপু দাঁড়িয়ে থাকবো? আমাদের এখন চলে যাওয়া উচিত। আয়ানা আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখি, এখানে তো কেউ আসে না। সিমি, পেয়েছি। ওই দিকে গ্লাসের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, হলুদ পাঞ্জাবি গায়ে। ঈশা, হ্যাঁ তাই তো দেখছি। যাও আয়ানা, নিজের ডেয়ার পালন করো। সিমি, আপু অন্য একটা ডেয়ার দাও। এটা আমি পারবো না প্লিজ। আয়ানা, না না আয়ানা, ডেয়ার তো তোকে মানতেই হবে। দেরি করলে পানিশমেন্ট। লাবিহা, ওকে ঠিক আছে, আমি যাচ্ছি বলে একটা ঢুক গিলল। তারপর কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল সামনের ব্যক্তির কাছে, যে উল্টো দিকে মুখ করে কথা বলছিল। আয়না যেন পা চলছিল না, মনে হচ্ছিল কেউ জোর করে আটকে রেখেছে আর বলছে না, আয়না যাস না, সেখানে তোর বিপদ। লোকটার কাছে আসতে দেখতে পেল কারোর সাথে কথা বলছে। অনেক লম্বা বডি, ফিল্টার, এত বড় লোক। আয়না হাঁ করে তাকিয়ে আছে। লোকটা এত লম্বা যে তার হাইট আকাশ ছো মনে হচ্ছে। তার কাছে নিতান্তই ছোট্ট পিচ্চি একটা মেয়ে, চুনোপুটি। সে আর একটু কাছে আসতে বুকের ভেতর কেউ ট্রেন চালাচ্ছে মনে হচ্ছে। ঢুক গিলে পিছনে তাকালো, দেখলো সিমিরা দাঁড়িয়ে আছে আর তাকে তার কাজ কন্টিনিউ করতে বলছে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ নাকে আসতে, অসাধারণ গন্ধটা ড্রাগস নেওয়ার মতো করে জোরে টান দিতে আরও গভীরভাবে পাচ্ছে। আস্তে একটা ঢোক গিল ইরফান। নেশা চলে যাচ্ছে তার এত সুন্দর গন্ধ। হঠাৎ ঝুনঝুন আওয়াজ পেল তার পিছন থেকে। খুবই সুন্দর মধুর ধ্বনি কানে আসতে, যেটা তার খুব কাছ থেকে আসছে। মোবাইলটা রেখে হঠাৎ নিচু হয়ে ফিরতে কারো ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। আকস্মিক কাজে ইরফান হতবাক, কিন্তু এই অবাক চিহ্ন কাটি
মুখে মুগ্ধতা ফুটে ওঠে। সামনে থাকা চোখ গোল গোল করে তাকিয়ে থাকা অপরূপা রমণীর উপরে। সেখানে আটকে যায় চোখ। হৃৎপিণ্ডিটা ধরাস ধরাস আওয়াজ করছে। এই রকম ফিলিংস প্রথম হচ্ছে। তার নেশা পড়ে গেছে সে। ইরফান খানের নেশা চড়েছে, তাও পৃথিবীর সবচেয়ে বড় নেশা। এই নেশা থেকে সে আসক্ত হচ্ছে, তাও আবার গভীরভাবে। আয়ানা হতবাক হয়ে তাকিয়ে আছে। এসেছে গালে কিস করতে, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। এক ঝাটকায় লোকটার থেকে নিজেকে জড়িয়ে নিল, হাতে উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছতে শুরু করলো। সামনে কে দাঁড়িয়ে আছে তার খবর নেই। নিজের ঠোঁট দিয়ে ব্যস্ত। জীবনের প্রথম কিস, তাও আবার এমন ছিল। ভাবতে লজ্জা মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সামনে না তাকিয়ে বুঝতে পারছে লোকটা গভীরভাবে তাকিয়ে আছে তার দিকে। ইরফান অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর কোনো মেয়ে হয় সে ভাবতে পারছে না। সাদা গুলোমুলো গালগুলো লজ্জায় লাল টকটকে হয়ে আছে। চকলেটের মতো ঠোঁটগুলো মনে হচ্ছে চাচ্ছে ছিঁড়ে খেয়ে ফেলে। আর চোখের কথা কি বলবে, চোখে দেখা ঘায়েল হয়েছে। আর হাঁটুর নিচ অব্দি লম্বা চুলগুলো তো পুরাই পাগল করে দিচ্ছে। ঠোঁটের নিচে তিলটা ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। এক কথায় ছোটোখাটো একটা পুতুল। প্রথম দেখা নেশা চড়ে গেছে। এই নেশা সারা জীবন দিলে ও তার স্বাদ মিটবে না। চাই এই নেশাটা, তার চাই। এই নেশায় তাকে বিষাক্তময় আসক্তি ফেলেছে, আর তার শাস্তি তাকে পেতেই হবে। এই বিষাক্ত আসক্তি তার চাই যে কোনো মূল্যে। আনায়ার দিকে এগোতে নেবে এমন সময় সেখানে উপস্থিত হলো ইরফানের গার্ডরা, যাদের ইরফান অন্য জায়গায় ধার করিয়ে রেখে এসেছে। ইরফান আসছে বলে তারা এখানে এসেছে। ইরফান চোখ দিয়ে ইশারা করতে গার্ডগুলো চলে যায়। ইরফানকে কিছু বলতে না দিয়ে এইখান থেকে দৌড়ে চলে যায় আনায়া। আনায়া যাওয়ার দিকে তাকে বাঁকা হাসে ইরফান, আর মনে মনে বলতে থাকে, তোমার দিকে শকুনের নজর পড়েছে মাই লাভ। দি ভিলেন তোমার জীবন দখল নিয়ে ফেলেছে, যেখানে তোমার বলতে কিছু থাকবে না। তোমার সব কিছুই আমার অধিকার থাকবে। প্রত্যেক ভাজে ভাজে আমার নাম থাকবে। ওয়েলকাম মাই কিংডম মাই ডেভিল কুইন। পালিয়ে কোথায় যেতে পারবে না, ফিরে এই ইরফানের কাছে আসতে হবে। বাঁকা হেসে আয়না দৌড়ে গিয়ে তুতুলের পাশে চেয়ারে বসে পড়ে। এখনো বুকটা ধকধক করছে। একটু আগে কথা ভেবে লজ্জায় গালগুলো গরম হয়ে গেছে। সবাই জেকে ধরলো সে তার ডেয়ার পূরণ করেছে কিনা। পিছন পিছন সিমি, শিলা, লাবিবাও এখন কি বলবে সবাইকে। এ কাজ করতে গিয়ে অন্যের কাজ করে এসেছে। ভাগ্যিস লাবিবার দূরে ছিল, তাই কিছু বুঝতে পারেনি। এই আয়না, বলছো না কেন তুমি ডেয়ার পালন করেছো? তো নাকি ছেলেটা সেখান থেকে চলে গেছে আর তুমি কিছু করতে পারোনি? শিলা, আমার মনে হচ্ছে আয়ানা ভয়ে ওখান থেকে পালিয়ে এসেছে। যে ভিতুর রানী সে সাবিহা। সাবিহার কথা শুনে চটে গেল আয়ানা। সে ভীতু, এ কথাটি একদম সহ্য হয় না, রাগ হয় কেউ তাকে ভীতু বললে। তাই চটজলদি বলে ফেলে ডেয়ার ডান। সবাই আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগে শীতল চলে আসে, সবাইকে নিচে যেতে বলে। তারপর সবাই নিচে চলে যায়। স্যার ম্যামের নাম আয়ানা আহমেদ। আয়ানা সাফিয়া ভাবি চাচা জাহেদ আহমেদের ছোট মেয়ে। বড় মেয়ের নাম সায়রা আহমেদ তুতুল। ম্যামরা বাংলাদেশে থাকে, বিয়ে উপলক্ষে এখানে এসেছে। এক নিঃশ্বাসে কথা বলে থামলেন একজন বডিগার্ড। আয়ু আনমনে বলে মুচকি হাসলো ইরফান। তারপর গার্ডকে চলে যেতে বলে অনুষ্ঠানে উপস্থিত হয়। নিজের জায়গায় বসে পড়ে তারা। পরে কিছু একটা ভেবে একজনকে কল করে। আয়না সবার সাথে হলরুমে আসতে চোখ যায় মেন প্লেসে, যেখানে সাফিয়ার শ্বশুরবাড়ির লোকজন সেখানে মোবাইলে কথা বলছে। ওই সময় লোকটা তাকে দেখে লজ্জাচ্ছে ভয় বেশি হচ্ছে। সে ওইখানে কি করছে? এটা তো বরের বাড়ির লোকেদের জন্য। যদি এমন হয় কপালে দুঃখ আছে। তখন লোকটিকে ভালো করে দেখতে না পেল, এটা ওই লোকটা বুঝতে পেরেছে। চারপাশে কতগুলো বডিগার্ড
যাদের গায়ে পোশাক আর রোবটের মতো চলাচল গুলো প্রমাণ। লোকটার চারপাশে এত বডিগার্ড, বাইরে বডিগার্ড, লোকটা কি খুব স্পেশাল কেউ? মনে মনে ভাবছে। দেখতে মাশাল্লাহ, অনেক লম্বা, বডি বিল্ডার, সুন্দর, হ্যান্ডসাম, ড্যাশিং লোক। ঠোঁটগুলো কালো, মনে হয় স্মোক করে, কিন্তু খুব সুন্দর। এমন চেহারার সাথে এমন না হলেও বেমানান দেখতো, কেমন যেন মাফিয়া মাফিয়া হাব ভাব, যেটা একদম পছন্দ হয়নি তার। হঠাৎ নিজের কাজের জন্য অবাক হলো। সে এতক্ষণ একটা ছেলেকে স্ক্যান করেছিল, সেটা বরাবরই লজ্জাজনক। আজকে যদি এমন না হতো, কখনোই সে এই অচেনা ব্যক্তিকে স্ক্যান করতো না, যে মেয়ে ছেলেদের চোখে দিকে তাকিয়ে কথা বলে না, শুধুমাত্র তার বাবা ছাড়া। সে কিনা একটা অচেনা পুরুষের চোখ দিয়ে গিলে খাচ্ছে, ভেবে গালে বাড়ি দিয়ে তওবা করল। কিন্তু এখন কথা হচ্ছে, লোকটাকে যদি সবার কাছে বলে দেয়, ভেবে মাথা বিন্দু বিন্দু ঘাম হচ্ছে। তাড়াতাড়ি তুতুলের পিছনে লুকিয়ে পড়ল, যাতে তাকে না দেখা যায়। তুতুল যেদিকে যাচ্ছে সেও যাচ্ছে। তুতুল থেমে গেল, আয়ানাও থেমে যাচ্ছে। তুতুল বিরক্ত হয়ে বলল, কি হয়েছে তোর? এমন বাচ্চাদের মতো পিছন পিছন ঘুরছিস কেন? আসলে দি, আমার এত মানুষ অনেক আনিজি লাগছে তাই। তাহলে সামনে এসে আমার পাশাপাশি হাঁট, পিছন পিছন হাঁটছিস কেন? তোকে দেখে যে কেউ ভাববে চুরি করে জেলে যাওয়ার ভয়ে এমন করছিস। তুতুল, না দীপ, আমার সত্যি আনিজি লাগছে। আচ্ছা দীপ, ওই যে লোকটা সোফায় বসে আছে, উনিকে ইরফানের দিকে ইশারা করে। উনি সাফিয়ার দেবর। কালকে তুই যখন ঘুমাচ্ছিলি বড় বাবার কাছে সাফিয়ার শ্বশুরবাড়ির সবাই ছবি দেখেছি। কেন বলতো ভুরু নাচিয়ে? না এমনি বললাম, আশেপাশে এত গার্ডগুলো ভিআইপি পার্সন কিনা, তাই কিছুটা ভয়ের সাথে বলল। ভিআইপি তো হ্যাঁ, পুরো কাশ্মীরের রাজা, রাজনীতিবাদ ও নেতা, ভিআইপি তো হবে। তুই এত ভয় কেন পাচ্ছিস? তোকে কিছু করবে নাকি? চল এখন। আমি কেন ভয় পাচ্ছি তোমাকে বোঝাতে পারবো না দি। মনে মনে ইরফান কথা বলে সামনে তাকাতে দেখে আয়ানা। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু এটা আয়ানা। তার নেশা যাচ্ছে। আফসা দেখে চিনতে পারে, আর এটা খুব ভালো করে বুঝতে পারছে তার নজরে যাতে না পড়ে, তাই এমন করছে। কিন্তু সে তো আর জানে না, ইরফানের চোখ একবার যাতে পড়ে, তার চোখ থেকে পালানো সহজ না। আর এটা তো তার প্রপার্টি, তার ভালোবাসা, এটা চোখের আড়াল হওয়ার কথা প্রশ্নই আসে না। ভেবে বাঁকা হেসে সামনে এগিয়ে যেতে নিলেই হঠাৎ করে তার চোয়ালে শক্ত হয়ে গেল। মুখের রং পরিবর্তন হয়ে হিংস্রতা প্রকাশ পেল তার ঠিক কিছু দূরে। আয়না যে এখন নিজের জামা দুই হাত দিয়ে ঝাড়ছে। আয়না যখন তুতুলের পিছন পিছন এদিক সেদিক যাচ্ছিল, এমন সময় একজন ওয়েটারের সাথে ধাক্কা লেগে জামায় জোশ ভরে যায়। ভুলটা আয়নারই ছিল, সেটা না দেখে ধাক্কা খায়। সরি ম্যাম, আমি দেখতে পাইনি, আপনি দুঃখিত। ইটস ওকে, আমিও না দেখে ধাক্কা খেয়েছি। আমি সরি বলে মুচকি হেসে জামা ঝাড়তে লাগলো। ম্যাম, এই নিন টিস্যু পেপার, আপনি ওয়াশরুম থেকে কিলো নিয়ে আসুন। আমি আবারও দুঃখিত। ইটস ওকে, চল আয়ানা, আমি তোর সাথে যাব। তুতুল ওকে দিয়ে আয়ানা বলে দুজনে ওয়াশরুমে চলে যায়। আর অন্যদিকে ইরফান রেগে আগুন হয়ে যায়। রাগের ফলে হিস হিস করে আওয়াজ আসতে শুরু করে। পকেট থেকে মোবাইল বের করে একজনকে কল করলো। তারপর সামনের দিকে হাঁটা দিল। এই যে ম্যাম, শুনছেন? জি, কিছু বলবে? জি, আসলে আমার আপনার সাহায্য প্রয়োজন ছিল। আসলে আমি আমার হীরের আংটিটা খুঁজে পাচ্ছি না। হলরুমে কোথায় পড়ে গেছে। আপনি কি আমাকে একটু আংটিটা খুঁজতে সাহায্য করবেন প্লিজ? তুতুল ওয়াশরুমের দিকে একবার তাকে বলো, আচ্ছা চলুন, আমি সাহায্য করছি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাকে বিরক্ত করলাম। মাই প্লেজার। মুচকি হেসে আয়না জামা থেকে জুসের দাগ সরাতে চেষ্টা করছে, কিন্তু উঠছে না। খুব করে আরও এঁটে যাচ্ছে।
এখন বিরক্ত লাগছে। 10 মিনিট ধরে চেষ্টা করছে, দাগ উঠছে না। হলুদ জামা, তাই বোঝা না গেলেও কাছ থেকে বোঝা যায় নতুন জামাটা আজকেই পরলো আর নষ্ট হয়ে গেল। এখন কান্না পাচ্ছে। ভ্যা ভ্যা করে কান্না করতে পারলে ভালো লাগতো। হঠাৎ ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। অন্ধকারে বরাবরই ভয় পায় সে। ছোটবেলা থেকে অতিরিক্ত রক্ত আর অন্ধকার, এই দুটো জিনিসের মধ্যে তার ফোবিয়া আছে। অতিরিক্ত ভয় পেলে অজ্ঞান হয়ে যায়। মাঝে মাঝে তো ভয়টা বেশি হলে 2 দিন জ্ঞান ফিরে না। হঠাৎ দরজা আটকানোর আওয়াজে আরও ভয় পেয়ে গেল। ওয়াশরুমে সে যারা কারো উপস্থিত বুঝতে পারছে। ভয়টা এখন দ্বিগুণ হয়ে গেছে। ভয়ে তরতর করে কাঁপছে। তাও সাহস জুগিয়ে বলো, দি এটা কি তুমি? কোথায় তুমি? তোমার ফ্ল্যাশটা একটু অন করো প্লিজ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কি হলো দি, শুনতে পাচ্ছ না? কাঁপা কাঁপা গলায় ভয়ের ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাশে বেসিন ধরে নিচু হয়ে কাঁপতে লাগলো। তখন খুব কাছে কেউ আছে মনে হচ্ছে। এটা যে তুতুল না, বুঝতে পেরেছে। আর এটাও বুঝতে পারছে এটা 6 ফিট বডি বিশিষ্ট একটা পুরুষ। বাইরে ঝকমকে লাইটের আবছা আলোয় বলে দিচ্ছে, কথা বলার মতো অবস্থাও নেই। সে শরীর গনগন কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাবে, ঠোঁটে কারো ডিপ কিস অনুভব করলো, যা ক্রমেই বেড়ে যাচ্ছে। সরিয়ে দেওয়ার বিন্দুমাত্র শক্তি নেই। আগন্তুক লোকটি ধীরে ধীরে তার লেহেঙ্গার ভিতরে হাত ঢুকে পেটের সাইডে স্লাইড করছে। আয়ানা কাঁপা কাঁপা হাতে সরাতে চাইলেও ও পারে না। উল্টো লোকটি ঘাড়ের পিছনে শক্ত করে ধরে আর গভীরভাবে কিচ করতে থাকে। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা ললিপপ চুষছে। আগন্তুক লোকটি একটু পর পর পুশ করে কিচ করছে। এমন হাবভাব সে গুড কিসার। অন্যদিকে আগন্তুক ব্যক্তি নিজের সামনে নিজের সবচেয়ে বড় নেশাটা পেয়ে তার বিষাক্ত মনকে শান্ত করছে। এই নেশায় সে জীবনের তৃপ্তি পেয়েছে। যত নিবে তত কম হবে। সামনের ব্যক্তি যখন বুঝতে পারল আয়ানা ক্রমে দুর্বল হয়ে পড়ছে না, চাওয়ার সত্ত্বেও ও আস্তে আস্তে তাকে ছেড়ে দেয়। এই বিষয়টা সে খুব বিরক্ত। এতটুকুতে হাঁপিয়ে গেছে। একদম পছন্দ নয় তার নিজের কাছে ব্যাঘাত ঘটানো, কিন্তু এখন তাকে ছেড়ে দিতে হবে। কারণ আর একটু থাকলে আয়না সেন্সলেস হয়ে যাবে। আগন্তুক ব্যক্তিটি আস্তে করে ছেড়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে খুব যত্ন সহকারে বসিয়ে আস্তে করে চলে গেল। আগন্তুক ব্যক্তিটি চলে যেতেই জোরে জোরে নিঃশ্বাস ফেলল আয়ানা। তারপর বেসিনের সাথে মাথা ঠেকে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। হঠাৎ আলো আসতে পিটপিট করে চারদিকে তাকালো। না, কেউ নেই। দরজাটাও যেভাবে ভিড়ানো ছিল সেইভাবেই আছে। তাহলে এতক্ষণ তার সাথে কি হয়েছে? এই তো ম্যাম, পেয়ে গেছি। আপনাকে ধন্যবাদ। আপনি যে কাজ করছিলেন তা করুন। তা বলে মেয়েটি সেখান থেকে চলে গেল। মেয়েটি যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুতুল কি হলো? এটা তার কথা শোনার প্রয়োজন বোধ করল না। অদ্ভুত, হঠাৎ আয়ানার কথা মনে পড়ায় তাড়াতাড়ি ওয়াশরুমে যায়। যেতে দেখে আয়ানা বেসিনের সাথে হেলান দিয়ে বসে আছে। চোখ বন্ধ, ঘেমে নাজেহাল অবস্থা। মুখটা একদম লাল হয়ে গেছে। আয়নার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় তুতুল। দৌড়ে আয়নার কাছে যায়। কি হয়েছে তোর আয়ানা? এমন লাগছে কেন তোকে? তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস? বলে আমায় কষ্ট হচ্ছে তোর। আমি আম্মিকে ডাকছি। না দি, আমি ঠিক আছি। ওয়াশরুমের লাইট অফ হয়ে যাওয়ায় ভয় পেয়েছি। এখন একটু বেটার ফিল করছি। কি বলছিস? লাইট কেন অফ হবে? আর আমার উচিত হয়নি এখান থেকে যা। ও এখন চল, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। বলে আয়ানাকে উঠিয়ে দাঁড় করালো। তারপর আস্তে আস্তে করে গেস্ট রুমের দিকে নিয়ে গেল। আয়ানা ওয়াশরুম থেকে বের হতে আগন্তুক ব্যক্তিটি পাশে পিলারের পিছন থেকে বের হলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আয়ানা চলে যাওয়ার দিকে। তার নজর তুতুলে ধরে রাখা
আয়নার হাতের ওপর চোখ বন্ধ করে ঘাড়টা এদিক ওদিক করে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। তার সহ্য হচ্ছে না কেউ আয়নার হাত ধরুক, সেটা মেনে নিতে পারছে না। সে হোক মেয়ে অথবা আয়নার বোন, মা, বাবা, কেউ তাকে ছুঁতে পারবে না। তাকে শুধু তার ছোঁয়া রাইট আছে। আর কারো না। মোবাইলের আওয়াজে সেদিকে তাকালো। মোবাইলটা কানে নিয়ে রিসিভ করতে অপর পাশ থেকে বলে উঠল, স্যার কাজ হয়ে গেছে, ওকে আমি আসছি বলে মোবাইলটা কেটে দিল। তারপর বলতে থাকলো, তোমার দিকে তাকানো সব জিনিসকে আমি দুনিয়া ছাড়া করে দিব। ছোঁয়া তো দূরের কথা, তুমি শুধু আমার। তোমাকে সবভাবে আমি ছোঁব। আর কেউ ছোঁলে তার জান নিয়ে নেব, আয়ু জান, বলে নিজের রহস্যময় হাসি দিয়ে বাইরে চলে যায় নিজের কাজ পরিপূর্ণ করতে।